ভারত আমার শত্রু। এইটা প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের মনে, মগজে, চিন্তা, চেতনায় ঢুকাইতে হবে যে ভারত যে আমার শত্রু। জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভারতকে শত্রুকে শত্রু মনে করা নতুনভাবে শিখেছি। যেটা বিগত দিনে আমরা গুটি কিছু লোক ভারত যে আমাদের শত্রু এই কথাটা বলে আমরা চিল্লাইতাম। আমরা বলতাম, লিখতাম, বলার চেষ্টা করেছি। অনেক সময় বলতেও পারিনি। বাট এই ২৪ পরবর্তী সময়ে গোটা দেশ এখন বুঝতে শিখেছে ভারত যে বাংলাদেশের নিরাপত্তা বা সার্বিক। দেখেন বাংলাদেশ তো ১৯৭১ সালের পর থেকেই ঝুঁকির মুখে রয়েছে। গত ৫৪ টি বৎসর বাংলাদেশ ঝুঁকির মুখে। ১৯৭১ সালের স্বাধীন সার্বভৌম আমরা একটা ভূখণ্ড পেয়েছি। লক্ষাধিক প্রাণের বিনিময়ে আমরা একটা মানচিত্র পেয়েছি, ভূমি পেয়েছি। কিন্তু প্রকৃত অর্থে আমরা কখনোই স্বাধীনতা পাইনি। প্রকৃতপক্ষে আমরা কখনোই স্বাধীনতা পাইনি। আমাদেরকে গত ৫৪ টা বৎসর এই ভারত আমাদেরকে লুটে-পুটে চুষে খেয়েছে। আমাদের ঘাড়ে বসে, আমাদের মাথার উপরে বসে ছড়ি ঘুরায় এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে একের পর এক বিভিন্নভাবে আমাদেরকে দখল এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করেছে। এটার কোনো অবকাশ নেই। আপনারা নিশ্চয়ই হাসিন ভাই তো আরো বলতে পারবেন যে সর্বপ্রথম আক্রমণ কখন হয়? ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে বিজয় উল্লাসের পরে তারা আমাদের আদমজী জুট মিল থেকে শুরু করে ক্যান্টনমেন্ট থেকে, যশোর ক্যান্টনমেন্ট থেকে যেভাবে লুটপাটের তো বিশাল ইতিহাস রয়েছে। প্রায় $22 বিলিয়ন ওই সময় তারা লুটপাট করছে। এবং লুটপাটের সবচেয়ে মজার বিষয় আমি অনেকবারই বলেছি, তারা এত ছোট মনের যে টয়লেট বাথরুমের যে লুকিং গ্লাসটা পর্যন্ত তারা লুট করছে। আমরা যে স্ন্যাকস খাই, যে বলা চলে যে মুড়ি চিড়া, যে ওই সময় যে স্ন্যাক্স, এই স্ন্যাক্স পর্যন্ত চুরি করছে এই সময়। সেখান থেকে কিন্তু আধিপত্যবাদ শুরু হয়েছে। আমরা কিন্তু সেখান থেকে বের হতে পারিনি। জিয়াউর রহমান সাহেব কিঞ্চিৎ চেষ্টা করেছিলেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হওয়ার জন্য। কিন্তু অ্যাজ এ রেজাল্ট তার প্রাণ দিতে হয়েছে। সে এখান থেকে বের হতে পারেনি। আমরা কোশ্চেন কালো না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভারতকে শত্রুকে শত্রু মনে করা নতুনভাবে শিখেছি। যেটা বিগত দিনে আমরা গুটি কিছু লোক ভারত যে আমাদের শত্রু এই কথাটা বলে আমরা চিল্লাইতাম। আমরা বলতাম, লিখতাম, বলার চেষ্টা করেছি। অনেক সময় বলতেও পারিনি। বাট এই ২৪ পরবর্তী সময়ে গোটা দেশ এখন বুঝতে শিখেছে ভারত যে বাংলাদেশের শত্রু, চিরশত্রু, জাতশত্রু, অনন্তকালের শত্রু। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এখন এই শত্রুকে আপনি কিভাবে ডিল করবেন? শত্রুকে কখন আপনি যদি বন্ধু বানান, আপনি যদি বন্ধু মনে করেন শত্রুকে, সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন? অফকোর্স না। শত্রুকে আপনাকে শত্রুর মতোই করতে হবে। এটাই এটাই ফরেন পলিসি। এটাই যুদ্ধের স্ট্র্যাটেজি। আপনার নেইবার কান্ট্রি হ্যাঁ, বড় কান্ট্রি নিঃসন্দেহে। আমাদের সাথে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক সব থাকবে। বাট it has to be equal footing. ইকুয়াল ফুটিং এ হতে হবে। বাংলাদেশ থেকে ভারত ৩০০ প্রায় ২৬ এর মতো বিনা শুল্কে ভারত বাংলাদেশে ৩ শতাধিকের উপরে প্রায় ৩২৬ টার মতো বিগত দিনে যে পণ্য বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানি করে। whereas বাংলাদেশ মাত্র ৩৫ টার মতো পণ্য রপ্তানি করতে পারে। এটা কি ইকুয়াল ফুটিং? অফ কোর্স না। আমরা কিন্তু বিগত দিনগুলোতে বিশেষ করে লাস্ট 15 ইয়ার্সে ভারতমুখী হয়ে পড়েছি। ব্যবসা, বাণিজ্যে, চিন্তা, চেতনায় সব। আপনি স্যাটেলাইট থেকে শুরু করেন। আমি সরি এটা এটা হচ্ছে awkward হবে হয়তোবা এক্ষেত্রে বলাটা। আমি আ একবার এক ভাইয়ের সাথে আমি সঙ্গত কারণে নাম বলতেছি না বা বলা এটা প্রয়োজনও মনে করতেছি না। এক ভাই আমাকে একবার মজা করে বললেন, সে ব্যাক ইন আমি 2004-5 এর দিকে আম বলল যে, "ভাই আমি আপনাদের ইউনিভার্সিটিতে গেছি। ইউনিভার্সিটিতে গিয়ে উল্টা সুন্নতের প্র্যাকটিস দেখলাম।" আমি তো বললাম যে, "ভাই উল্টা সুন্নত এটা মানেটা কি? বলেন তো, খুলে বলেন তো।" উল্টা সুন্নত বুঝলেন না? আমি বললাম যে, "কি?" বলেন। যে আল্লাহ রাসূল বলছে যে, ছেলেদেরকে টাকনুর উপরে কাপড় পরা। আমি অন্যকে অফেন্ডেড করার জন্য না, বাট সংস্কৃতি কিভাবে ইনজেক্ট হয় সেটা বোঝানোর জন্য। সে বলল, "আপনাদের ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তো দেখি এখন
মহিলারা টাকনুর উপরে কাপড় পরে, এটা তো তাহলে ভাই উল্টা সুন্নত হলো না? আমি বললাম, ও তাই। এই যে সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আপনি একটা দেশকে ধ্বংস করার জন্য আপনি মাত্র ৩ টা জিনিস ধ্বংস করে দিবেন। দ্যাটস এনাফ। ওই দেশ ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, তার এডুকেশন সিস্টেমটাকে আপনি ধ্বংস করে দেন। আজকে বাংলাদেশের গত ১৫ বৎসরে যেই হাবি-জাবি বস্তাপচা জিনিস শিখিয়ে বা এই যে পরীক্ষা ছাড়া অটো পাস থেকে শুরু হাবি-জাবি কত কি, যা পারো তাই লিখো তাতেই পাস। গোটা এবং সিলেবাস একের পর এক পরিবর্তন করে বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়, একটা দেশকে ধ্বংস করার জন্য আপনি তার বিচার ব্যবস্থাটাকে শেষ করে দিবেন। সেটাই হয়েছে। কারণ বিচার ব্যবস্থাটা কেন? আপনি যদি বিচার ব্যবস্থাটা ধ্বংস করতে পারেন, তাহলে মানুষ কেউ বিচারের জন্য আর আদালত পাড়ায় যাবে না। সে যদি বলে যে ঠিক আছে আমার মাসুল আছে, I will take the revenge। আর না পারলে সে চুপ করে বসে থাকবে। যার মাসুল থাকবে একটা ঘুষা দিলে আমি একটা ঘুষা দিব, আর না হয় সে। থার্ড হচ্ছে সংস্কৃতি, যেটাকে বোঝানোর জন্য আমি উল্টা সুন্নতের কথাটা বললাম। সংস্কৃতি। আপনি একটা দেশের সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেন, ওই দেশটা অটো নষ্ট হয়ে যাবে। সেটাই আজকে হয়েছে। এখন আসলে এখান থেকে কি করতে হবে বাংলাদেশকে? হাসিন ভাই বলেছেন বা অনেক ভাই বলে যে আমাদেরকে সামরিক শক্তির কথা। এই বিষয়গুলো হ্যাঁ, হবে। এটা তো আসলে একদিনের সম্ভব না। আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা, আমাদের একটা বিভিন্ন বিশেষ করে যারা সামরিক শক্তিতে আ খুব ভালো অবস্থান করতেছে, তাদের সাথে আমাদের সুন্দর সুসম্পর্ক গড়ে তোলা। পাশাপাশি যেটা আমি ফিল করি যেটা, আমি বাংলাদেশী এবং ভারত আমার শত্রু। এইটা প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষের মনে, মগজে, চিন্তা, চেতনায় ঢুকাইতে হবে যে ভারত যে আমার শত্রু। ভারত আমার শত্রু, এটা প্রত্যেকটা মানুষের মন মগজে, চিন্তা চেতনায় ঢুকিয়ে দিতে হবে। যেটা এখন এটা কিভাবে ঢুকাতে হবে? এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণ ওয়ার্কশপ করতে হবে, সেমিনার, সিম্পোজিয়াম লিখতে হবে, বলতে হবে, কথা বলতে হবে। এবং এই যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপরে কিভাবে ঝেঁকে বসছে, তা আমাদের ইয়াংদের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা বুঝতে পারে যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়। পাশাপাশি যেটা হচ্ছে intellectually এবং সামরিক ক্ষেত্রে, এবং দেখেন বাংলাদেশটা কি, বাংলাদেশের গোটা বাংলাদেশের প্রাণ কিন্তু হচ্ছে ঢাকার মধ্যে। শুধু ঢাকা না, আরো ছোট করে যদি বলি মতিঝিল কেন্দ্রিক। মতিঝিল আর ক্যান্টনমেন্ট, এই ২ টা জায়গা। আল্লাহ মাফ করুক। বাংলাদেশকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য মাত্র ২ টা বোমা দরকার। একটা আপনি মতিঝিলে মেরে দিবেন, আরেকটা ক্যান্টনমেন্টে মেরে দিবেন। খালাস, শেষ। লাগবে না। ডিসেন্ট্রালাইজড করতে হবে। ডিসেন্ট্রালাইজড করতে হবে। সবকিছু ঢাকা থাকতে হবে না। পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে একটু তাকান না, এগুলো তো শিখতে হবে। এখন আজকের যেই গভর্নমেন্ট গুলো, এই যে যারা আ আ ইয়েতে রয়েছে, যারা বা বা গভর্নমেন্টে রয়েছে, উপদেষ্টা পরিষদে রয়েছে, যারা রয়েছে এবং যারা পরবর্তীতে থাকবে, তাদেরকে এই বিষয়গুলো তো চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে। ডিসেন্ট্রালাইজড করতে হবে। সবকিছু ঢাকায় নিয়ে ডাম্প করতে হবে। সবাইকে ঢাকামুখী করতে হবে। নট নেসেসারি। আপনাকে প্রত্যেকটা বিভাগীয় শহরে আপনি বড়, বড় একটা করে ইউনিভার্সিটি করেন, উন্নত মানের ইউনিভার্সিটি, বড়, বড় হসপিটাল করেন, দেখবেন ঢাকার চাপ কমে যাবে। ঢাকামুখী হবে না। ব্যাংক বিমা বিভিন্ন জায়গায় সরান। এগুলো কেন সব জায়গায় করতে হবে? পরিশেষে যেটা বলব, আমরা এই গত ৫৪ বছরে কখনো দেখি নাই ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস, যোগ্যতা কোনটি আমাদের ছিল। This is the first time under the leadership of Professor Yunus we have seen that yes, ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারি। আমরা আমাদের যোগ্যতা, আমাদের যে মেধা, সক্ষমতা রয়েছে, on the basis of this, এটার কন্টিনিউশনটা থাকতে হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি আবার বলি, আল্লাহ মাফ করুক। আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যদি ভারতের কোলে উঠে, তাহলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যে নতুনভাবে বাংলাদেশকে চিন্তা করার সুযোগ পেয়েছি, আমরা যে ভারতকে শত্রু চিহ্নিত করে কথা বলতে পারতেছি, এটা কিন্তু ব্যাহত হবে। আজকে জুলাই এবং ওই যে আমরা যে প্রথম যে কথাটা বলতেছিলাম, এটা দিয়ে শেষ করি। জুলাই বিপ্লবের যে জুলাই অগাস্টের প্রক্লামেশন এবং এর যে সনদের মধ্য দিয়ে এটার একটা চিরস্থায়ী রূপ দিতে হবে। জুলাই বিপ্লব যে
যেটা হয়েছে আগস্ট, এটার একটা চিরস্থায়ী রূপ দিতে হবে। যেই রূপের উপরে ভিত্তি করে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসার একটা অনুপ্রেরণা দিবে এবং এটার কন্টিনিউশন থাকতে হবে। যারা এটার কন্টিনিউশন রাখবে না, তারা বাংলাদেশের ধিকৃত শক্তি হিসেবে বিবেচিত হবে এবং দে উইল বি ট্রিটেড ইন দ্য হিস্ট্রি অফ দ্য রং ডুইং। এবং তারা যে হিস্ট্রির রং পথে রয়েছে এর জন্য তারা বিবেচিত হবে। পরিশেষে আমরা আসুন ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য সর্বাগ্রে যেই বিষয় আমি যেটা লালন করি এবং সবাইকে উদাত্ত আহ্বান করবো যে ভারত যে আমার শত্রু, শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত করি এবং বাংলাদেশ যে আমার বাংলাদেশ এবং আমি ভারতের কোনো গলগ্রহ কোনো রাষ্ট্র বা কোনো আমরা বানে ভেসে আসা দেশের অধিবাসী নয়, এটা আমাকে বুঝতে হবে। তাহলেই আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরোতে পারবো। ধন্যবাদ।